সুমনা তার স্বামী মোহনের সঙ্গে বিষ্ণুপুর নামক গ্রামে বাস করে। সুমনা খুবই সংস্কারী মেয়ে ছিল। তার শাশুড়ি মা শ্বশুর মশাই বলতে কেউ ছিল না। বাড়িতে শুধুমাত্র সুমনা এবং তার স্বামী থাকতো। মোহন কাজে চলে গেলে সুমনা বাড়িতে একাই সময় কাটাতো। এভাবেই হাসি খুশি সুমনার দিন কাটতে থাকে। কিন্তু হঠাৎই একদিন, ইস, চিরুনিতে এতগুলো চুল, আমার এত চুল উঠছে কেন? এই কদিন ধরে আমি লক্ষ্য করছি আমার মাথা থেকে সব চুল যেন ঝরে যাচ্ছে, কিন্তু আমার সঙ্গে এরকম কেন হচ্ছে? হে উপরওয়ালা, আমার এই চুলের জন্যই আমার স্বামী আমাকে পছন্দ করেছিল। দয়া করে আমার এই লম্বা চুলটা আমার থেকে কেড়ে নিও না তুমি। সুমনা নিজের মনে মনে কথা বলতে বলতে তার চুলটাকে বেঁধে নিয়ে আবার কাজে লেগে পড়ে। কিছুক্ষণ পর মোহন ঘুম থেকে উঠে ডাইনিং টেবিলে চলে আসে। সুমনা, খাবারটা হলো নাকি এখনো বসে থাকতে হবে? হ্যাঁ মোহন, একটু অপেক্ষা করো, এই তো হয়েই গেছে। এই বলে সুমনা তাড়াতাড়ি করে মোহনকে খাবার দেয় এবং তার টিফিনও প্যাক করে দেয়। মোহন খাবার খেয়ে এবং টিফিন নিয়ে নিজের কাজে বেরিয়ে পড়ে। আর এদিকে সুমনা তার ঝরে পড়া চুল নিয়ে আবার চিন্তা করতে থাকে। আসলে বিয়ের আগে মোহন যখন সুমনাকে দেখতে যায় তখন সুমনার লম্বা চুল দেখেই মোহন তাকে পছন্দ করে। কাকিমা, আপনার মেয়েকে দেখতে ভালো হোক কিংবা খারাপ তাতে আমার কোনো কিছু যায় আসে না, কিন্তু আপনার মেয়ের যে এত সুন্দর ঘন লম্বা চুল এটাই আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। তাই আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার মেয়েকে আমি বিয়ে করব, আর যত তাড়াতাড়ি সম্ভব আপনি বিয়ের তোড়জোড় শুরু করে দিন। এভাবেই মোহন সুমনের মাকে কথা দেয়। আর কিছুদিনের মধ্যেই মোহন সুমনাকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে। বিয়ের পর সবকিছু ঠিকঠাকই চলতে থাকে, কিন্তু কিছু মাস পর থেকেই সুমনার প্রচুর পরিমাণে চুল ঝরতে শুরু করে। দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন যখন সুমনা মোহনের সঙ্গে ঘুরতে যাওয়ার জন্য রেডি হয় তখন সুমনা চুল আঁচড়াতে গিয়ে লক্ষ্য করে তার প্রচুর পরিমাণে চুল ঝরে পড়ছে। কি ব্যাপার সুমনা, তোমার মাথা থেকে এত চুল উঠে যাচ্ছে কেন? তুমি কি চুলে তেল দাও না নাকি চুলের যত্ন করো না? আচ্ছা, আমি বুঝতে পেরেছি, তুমি এত সুন্দর চুলটাকে অগোছালো করে রেখেছো, চুলের যত্ন নিচ্ছ না, সেই জন্য এরকম হচ্ছে। না মোহন, এরকম তো একদমই নয়। তুমি তো জানো আমি আমার এত সুন্দর চুলের সবসময় যত্ন করি। আর তাছাড়া আমার এই চুল তোমার পছন্দ বলে আমি সবসময় আমার চুলকে ভালোবাসি। তাহলে আজ তোমার এত এত চুল উঠছে কেন? তোমার যদি রোজ রোজ এত চুল উঠে যায় তাহলে তো ভবিষ্যতে তুমি টাকমাথা হয়ে যাবে, আর তখন কি আমি তোমাকে সাথে নিয়ে বাইরে বেরোতে পারবো নাকি? আমি কি করব বলো? আমার কি করা উচিত আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি তো আমার চুলের ভালোভাবেই যত্ন নিই, কিন্তু তার সত্ত্বেও এরকম কেন হচ্ছে? আচ্ছা ঠিক আছে, আমি কালকে বরং একটা চুলের ভালো ডাক্তারের কাছে যাব। আচ্ছা, এখন তাড়াতাড়ি চলো, আমাদের আবার বাড়ি ফিরতে হবে। আর হ্যাঁ, তোমার চুল কিন্তু অনেক পাতলা হয়ে গেছে, আর এটা তোমাকে খুবই বাজে দেখাচ্ছে, তাই তুমি চাইলে মাথাটা ঘোমটা দিয়ে নিতে পারো। মোহনের এই কথা শুনে সুমনার খুবই খারাপ লাগে, আর সেই সাথে তার কষ্টও হয়। কিন্তু কষ্ট পেলেও যে আর কিছু করার নেই, তাই সুমনা মোহনের কথা মতো মাথায় ঘোমটা দিয়ে নেয় এবং তারা দুজনে মিলে বাজার থেকে ঘুরে আসে। তারা দুজনে যতক্ষণ বাজারে ছিল ততক্ষণ মোহন সুমনার মাথা থেকে একবারের জন্য ঘোমটা পড়তে দেয়নি। তবে ঘোমটা দেওয়ার অভ্যাস না থাকার কারণে সুমনা খুবই বিরক্ত হয়। তাই সে বারে বারে মোহনকে বলতে থাকে, মোহন, এখানে তো অনেক উঁচু নিচু রাস্তা, আমি ঠোকর খেয়ে তো পড়ে যেতে পারি। এখন কি একটু ঘোমটাটা আমি তুলতে পারি? না না, ঘোমটা তোলার কথা একদম মুখে আনবে না, বাড়িতে গিয়ে একদম ঘোমটা খুলবে। এভাবেই মোহন সুমনাকে ঘোমটা দিয়ে পুরো বাজারটা ঘোরাতে থাকে। সেদিন সুমনা বাজারের কিছুই ঠিকঠাক ভাবে দেখতে পায় না। কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর তারা দুজনে মিলে আবার বাড়িতে ফিরে আসে। রাত্রিবেলা খাওয়া দাওয়া করে তারা দুজনে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা সুমনা যখন ঘুম থেকে ওঠে তখন সে দেখে যে তার বালিশে অনেক চুল ঝরে পড়ে আছে, আর এটা দেখে সুমনা খুবই কষ্ট পায়। হে উপরওয়ালা, তুমি আমার সঙ্গে এরকম কেন করছো? আমার এত এত চুল কেন পড়ে যাচ্ছে? আর দেরি করলে চলবে না, আমাকে আজকেই ডাক্তারের কাছে যেতে হবে। চুলের ভালো ডাক্তারের কাছে গিয়ে আমি ভালো ভালো শ্যাম্পু তেল নিয়ে আসবো, যাতে আমার আর একটাও চুল না ওঠে। এই বলে সুমনা সেদিন তাড়াতাড়ি রান্না বান্না শেষ করে মোহনকে খাবার খেতে দেয় এবং মোহন কিছুক্ষণের জন্যই কাজে বেরিয়ে পড়ে। আর সুমনাও তখন চুলের একটা ভালো ডাক্তারের কাছে যায়। ডাক্তারবাবু, দেখুন না আমার চুলের কি হয়েছে, কেন বলুন তো আমার এত চুল ঝরে পড়ছে? আমি তো আমার লম্বা সুন্দর চুলটাকে সবসময় যত্ন করে রাখি, কিন্তু তাতেও এরকম কেন হচ্ছে? একবার যদি চিরুনি দিয়ে মাথা আঁচড়াই তাহলে তো চিরুনি পুরোপুরি চুলে ভর্তি হয়ে যায়, আর ঘুম থেকে উঠে বালিশে পুরো চুল ভর্তি থাকে। এভাবে যদি রোজ চুল উঠে যায় তাহলে তো কিছুদিনের মধ্যে আমি একদম টাক মাথা হয়ে যাব, তখন তো আমাকে দেখতে খুব বাজে লাগবে।
দেখুন, আমার মনে হচ্ছে যতটা সম্ভব আপনার অ্যালোপ্যাথিয়া ধরা পড়েছে। আমার কাছে এই রোগের কোনো ওষুধ নেই, হয়তো কোনো বড় নার্সিংহোমে আপনি এই রোগের ওষুধ পেয়ে যেতে পারেন। ডাক্তারবাবুর কথা শুনে সুমনা মন খারাপ করে বাড়িতে ফিরে আসে। বাড়িতে এসে সুমনা মনে মনে খুবই দুশ্চিন্তা করতে থাকে, কারণ নার্সিংহোমে চিকিৎসা করতে গেলে সেখানে অনেক টাকার প্রয়োজন পড়বে। সেই জন্য সুমনা পিছিয়ে পড়ে। ঠিক এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। একদিন মোহন সুমনাকে বলে, সুমনা, আজ বাড়িতে আমার কয়েকটা বন্ধু আসবে ডিনার করতে, তুমি ওদের জন্য রান্না বান্না করে রেখো, কেমন? কিন্তু মোহন, আমি আমার এই মাথা নিয়ে কিভাবে ওদের সামনে যাব? দেখো আমার মাথার কি অবস্থা। এমা, সত্যিই তো দিনের পর দিন তোমার চুল কোথায় গায়েব হয়ে যাচ্ছে। এই রে, সুমনাকে তো আমার বন্ধুদের সামনে আনা যাবে না। যদি এরকম অবস্থায় আমার বউকে ওরা দেখে তাহলে তোরা আমাকে নিয়ে অনেক হাসাহাসি করবে। এক কাজ করি, সুমনাকে বরং মায়ের বাড়িতে পাঠিয়ে দিই। সুমনা, আমার মনে হচ্ছে তুমি যদি মায়ের বাড়ি থেকে 2 দিনের জন্য ঘুরে আসো কেমন হয় বলো তো? তুমি তো অনেকদিন হলো মায়ের বাড়িতে যাওনি, দেখবে ওখানে গেলে তোমার হয়তো মনটাও ভালো হয়ে যাবে। তুমি ঠিকই বলেছো মোহন, ঠিক আছে, আমি তাহলে এখনই বেরিয়ে পড়ছি। কালকে সকালে ফিরে আসবো। বাড়িতে তো কেউ নেই, তোমাকেই রান্না করতে হবে, আবার তোমাকেই কিন্তু টিফিন প্যাক করে নিতে হবে। আমি বেশি দিন থাকবো না, কালকেই চলে আসবো। এই বলে সুমনা ব্যাগ রেডি করে নেয়। কিছুক্ষণ পর সুমনা তার মায়ের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, আর এদিকে মোহন নিশ্চিন্ত হয়ে যায়। রাত্রিবেলা মোহনের বন্ধুরা বাড়িতে আসে, আর মোহন বাইরে থেকে খাবার অর্ডার করে। মোহন এবং তার বন্ধুরা একসঙ্গে খাওয়া দাওয়া করে, এবং কিছুক্ষণ পর মোহনের বন্ধুরা যে যার মতো বাড়িতে ফিরে যায়। মোহনের বন্ধুরা বাড়ি থেকে চলে যাওয়ার পর মোহন তার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে। এভাবেই দেখতে দেখতে সকাল গড়িয়ে দুপুর হয়ে আসে। দুপুরবেলা কলিং বেলের আওয়াজে মোহনের ঘুম ভাঙে। উফ, আজকে এত দেরি হয়ে গেল, আর ভালো লাগে না, অনেক দেরি হয়ে গেল ঘুম থেকে উঠতে। দেখি আবার কে এলো। এই বলে মোহন বিছানা থেকে উঠে দরজা খোলে। মোহন দেখে যে তার সামনে সুমনা এবং তার ছোট বোন পলি দাঁড়িয়ে আছে। সুমনা, তুমি এসে গেছো? আমি তো এইমাত্র ঘুম থেকে উঠলাম, কিন্তু এ কি, এ আমি কি দেখছি? তোমার মাথার চুল কোথায়? আর তো নেই বললেই চলে। দেখো, তোমার বোনের তো এরকম হয়নি। তোমার বোনের কত সুন্দর লম্বা চুল। মোহনের এই কথা শুনে সুমনা কিছুই বলতে পারে না। সে চুপচাপ নিজের কাজে লেগে পড়ে। এদিকে মোহন তার একমাত্র ছোট শালীর সঙ্গে ইয়ার্কি ঠাট্টা করতে শুরু করে। পলি, তোমার কত সুন্দর ঘন চুল। এই চুল আমার অনেক পছন্দ হয়েছে। জানো তো, তোমার দিদির যদি এরকম চুল থাকতো তাহলে আমি তোমার দিদিকে ছাড়া আমি আর কারোর দিকে তাকাতাম না। কিন্তু এখন আর তোমার দিদির দিকে তাকানোর ইচ্ছাই করে না। ওই টাকমাথা বই দিকে কি তাকাতে ভালো লাগে বলো তো? কি আর করা যাবে। আর তাছাড়া জামাইবাবু, যখন তুমি আমার দিদিকে পছন্দ করেছিলে তখন তো দিদির সুন্দর চুল ছিল। এখন যদি চুলগুলো ঝরে পড়ে যায় তাহলে তো আর কিছু করার নেই। তাছাড়া এই রোগটাই তো এমন, আস্তে আস্তে দিদির সব চুল উঠে যাবে। এখন যে কটা আছে সেটাও আর থাকবে না। এভাবেই তারা দুজনে মিলে গল্প করতে থাকে। দেখতে দেখতে বেশ কিছুদিন কাটে। এদিকে মোহন পলির চুল দেখে তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। আর যতই দিন যেতে থাকে আর ততই সুমনার টাক মাথা হতে থাকে। একসময় সুমনার মাথায় আর একটাও চুল থাকে না, সে পুরোপুরি ভাবে টাক মাথা হয়ে যায়। আর তারপর থেকে মোহন যেন সুমনাকে সহ্য করতে পারে না। সে সবসময় পলিকে সময় দেয় আর তার সঙ্গে বেশি কথা বলে। এমনই একদিন, জামাইবাবু চলো না, আজকে আমরা দুজনে মিলে আইসক্রিম খেয়ে আসি, কারণ আজকে আমার আইসক্রিম খাওয়ার খুবই ইচ্ছা করছে। হ্যাঁ পলি, নিশ্চয়ই নিয়ে যাব। চলো চলো, দুজনে মিলে কোথাও গিয়ে আইসক্রিম খাওয়া হবে মজা করে। আর তোমাকে আমি একটা ছোট পার্কেও ঘুরতে নিয়ে যাব, ওখানে তোমার খুব ভালো লাগবে। তাহলে তো খুব মজা হবে। কতদিন হলো আমি ঘুরতে যাইনি, আজকে তাহলে তোমার সঙ্গে ঘুরতে যাব। ঠিক এমন সময় পলি এবং মোহন যখন ঘুরতে যাওয়ার প্ল্যানিং করে তখনই সেখানে সুমনা চলে আসে। তাহলে কি তোমরা দুজনে আইসক্রিম খেতে যাওয়ার কথা বলছো? চলো না, আমারও খুব ইচ্ছা করছে, আমিও তোমাদের সঙ্গে আইসক্রিম খেতে যাব। আমি কি যেতে পারি তোমাদের সঙ্গে? সুমনা, তুমি কেন যাবে? আমি আর পলি যাব। তোমার জন্য আইসক্রিম বাড়িতে নিয়ে চলে আসবো, তুমি বাড়িতেই থাকো, তোমাকে আমাদের সঙ্গে যেতে হবে না। পলি চলো, আমাদের দেরি হয়ে যাচ্ছে। এই বলে মোহন পলিকে নিয়ে আইসক্রিম খেতে চলে যায়। মোহন এবং পলি তারা দুজনে মিলে বাজারে ঘোরাফেরা করে এবং আইসক্রিম খায়। আইসক্রিম খাওয়ার পর তারা দুজনে মিলে একটা পার্কে চলে যায়। পলি, তোমাকে একটা কথা বলার ছিল। আসলে আমি তোমাকে পছন্দ করতে শুরু করেছি। তোমার এই লম্বা চুল আমার মন কেড়ে নিয়েছে। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। জামাইবাবু, এটা তুমি কি বলছো? তুমি আমার দিদির বর, আর আমি তোমাকে কিভাবে পছন্দ করতে পারি? আচ্ছা ঠিক আছে, ওসব কথা না হয় পরে হবে, এখন চলো, দিদি বাড়িতে একা আছে। এই বলে পলি তার জামাইবাবুর সঙ্গে বাড়িতে চলে আসে। সেদিন মোহন তার মনের কথাটা পলিকে জানিয়ে দিয়েছিল, কিন্তু পলি কোনো উত্তর না দেওয়ায়
মোহন মনে মনে চিন্তা করতে থাকে। এখন মাঝে মধ্যে মোহন পলিকে নিয়ে এখানে ওখানে ঘুরতে যায়, আর পলির জন্য নানান রকমের জিনিসও কিনে নিয়ে আসে। এমনকি মোহন তার স্ত্রীর কথা একবারের জন্য ভাবে না। মোহন পুরোপুরিভাবে সুমনাকে ভুলে যায়, আর সেই জন্য সুমনা মনে মনে ভাবে, আমার মনে হচ্ছে মোহন আমার বোনের সঙ্গে কিছু একটা গন্ডগোল করছে। না না, মোহন এমন কি করে করতে পারে? আমি কি ঠিক ভাবছি নাকি ভুল ভাবছি? মোহন আর আমার বোনের মধ্যে কি সত্যিই কিছু চলছে? না না, এরকম হতে পারে না, কিন্তু হতেও তো পারে। মোহন আমার দিকে আর দেখেই না, সবসময় আমার বোনের পেছনেই পড়ে থাকে। আমার বোনের জন্য খাবার নিয়ে আসে আর আমার বোনকে এখানে ওখানে ঘুরতে নিয়ে যায়। তাহলে এসবে কি প্রমাণ হচ্ছে? এসব কথা ভাবতে ভাবতেই সুমনা খুবই কান্নাকাটি করতে থাকে। এভাবেই আরো কিছুদিন কাটে। মোহন এখন পলির সঙ্গে মাঝে মধ্যে রাত্রিবেলা ছাদে দেখা করে, আবার কখনো তাকে পার্কে নিয়ে যায়। এভাবেই মোহন পলির সঙ্গে সময় কাটাতে থাকে, কিন্তু পলি মোহনকে তার প্রশ্নের এখনো কোনো জবাব দেয় না। এভাবেই মোহন পলির পেছনে পড়ে থাকে। পলি, আমি তোমাকে কিছু একটা বলেছিলাম, তুমি এখনো সেটা জবাব দিলে না আমাকে। এখন তো অন্তত বলো তুমি কি চাও? তুমি কি আমাকে বিয়ে করবে? আমি তোমার মতো মানুষকে কিভাবে বিয়ে করতে পারি? যেই মানুষটা আমার দিদির চুল দেখে আমার দিদিকে পছন্দ করেছিল, আর সেই চুল ঝরে পড়ে যেতেই দিদির দিকে তুমি আর ফিরেও তাকাও না, সে এখন অন্য মেয়ের দিকে তাকিয়ে বসে আছে। আর যদি এরকমটা আমার সঙ্গেও হয়, যদি এই সুন্দর লম্বা ঘন চুল আমারও ঝরে পড়ে, তখন কি হবে? তখন তো তুমি আমাকেও ছেড়ে দেবে। আমাকে ছেড়ে তখন অন্য আর একটা বিয়ে করবে। কি হলো? তুমি আমার কথা জবাব দাও। এই শুনে মোহন আর কিছু বলতে পারে না। পরের দিন পলি তার দিদিকে একটা বিউটি পার্লারে নিয়ে যায়, আর সেই পার্লার থেকে সুমনাকে খুব সুন্দর লম্বা ঘন চুলের এক্সটেনশন করে দেওয়া হয়। সেই চুলের এক্সটেনশন লাগানোর পর সুমনাকে দেখতে অনেক সুন্দর লাগে। তোকে অনেক ধন্যবাদ জীবন, তুই আমার এত বড় একটা সাহায্য করলি। এটার কথা তো আমার মাথায় ছিল না। আমি ভাবতাম হয়তো হেয়ার এক্সটেনশন করতে অনেক টাকা লাগবে, কিন্তু আজকে তোর জন্য আমাকে আবার আগের মতো সুন্দর দেখতে লাগছে। আমি অনেক খুশি দিদি। আমি এটাই চাই যে তুই সবসময় খুশি থাক, আর সেই জন্যই আমি তোর হেয়ার এক্সটেনশন করে দিলাম। আচ্ছা, এবার বাড়ি চল। এই বলে তারা দুই বোন বাড়িতে ফিরে যায়। বাড়িতে এসে পলি তার দিদিকে বলে, দিদি, এবার আমাকে বাড়ি যেতে হবে। ওদিকে মা আমার জন্য অপেক্ষা করছে, তাই না? অনেকদিন তো হলো আমি এখানে আছি। এই বলে পলি সেদিন বিকালবেলা বাড়িতে চলে যায়। মোহন বাড়িতে এসে যখন সুমনার এত সুন্দর ঘন লম্বা চুল দেখে, তখন সে আবারও সুমনার প্রেমে পড়ে যায়, এবং সে নিজের ভুল বুঝতে পেরে সুমনাকে আবার ভালোবাসতে শুরু করে। এভাবেই তারা আবার আগের মতো হাসি খুশিতে দিন কাটাতে শুরু করে। লাট সাহেবের এখন ঘুম থেকে ওঠার সময় হলো? তাহলে বেলা 12টা বাজে, বড্ড তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে মনে হচ্ছে। না বাবা, আসলে কালকে রাতে ঘুমাতে অনেক দেরি হয়ে গিয়েছিল, তো সেই জন্য সকাল সকাল তাড়াতাড়ি ঘুম ভাঙেনি। আচ্ছা তাই? তুমি সারা রাত জেগে কোন কনসাইনমেন্ট করছিলে যে রাতে তাড়াতাড়ি ঘুমাতে পারোনি? আমাকেও বলো, আমিও শুনি। আরে ছাড়ো না, ছেলেটা এখনই ঘুম থেকে উঠলো আর তুমি কথা শোনানো শুরু করে দিলে। সবসময় এরকম কেন করো তুমি? আমি আবার কি করলাম? তোমার ছেলে হয়তো জানে না তোমার ছেলের বয়সে আমি কতটা পরিশ্রম করেছি। শুধু তাই নয়, তোমার ছেলের বয়সী হাজার হাজার ছেলেরা প্রত্যেকদিন আমার অফিসের বাইরে বায়োডাটা নিয়ে দাঁড়িয়ে থাকে একটা ছোট মতো চাকরির আশায়, আর তোমার ছেলের তো কোনো দিকেই মন নেই। আচ্ছা ঠিক আছে, এখন ছাড়ো, চলো খেয়ে নেবে, চলো, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। দেখো, তুমি কথা ঘোরানোর চেষ্টা করো না। তোমার জন্যই আমার ছেলেটা আরো মাথায় উঠে নাচানাচি করছে। এখনো সময় আছে, তোমার ছেলেকে বোঝাও। আর আমি এখন কিচ্ছু খাবো না, অফিসে গিয়ে খেয়ে নেবো। এই বলে রামমোহন চৌধুরী সেখান থেকে চলে যায়। আসলে রামমোহন চৌধুরী এই শহরের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকার মধ্যে অন্যতম ছিল। শহরে তার বিশাল বড় বড় বেশ কয়েকটি ফ্যাক্টরি ছিল। ধন সম্পত্তি, টাকা পয়সার অহংকার রামমোহন চৌধুরীর মধ্যে ভরপুর মাত্রায় ছিল, কিন্তু অন্যদিকে তার একমাত্র ছেলে প্রতাপ ছিল ঠিক ততটাই সরল এবং সাদাসিধে। বাবার বিশাল ব্যবসা বাণিজ্যের দিকে তার কোনো রকমের আগ্রহ ছিল না। তার লিটারেচার পড়ে একজন বড় রাইটার হওয়ার ইচ্ছা ছিল, যেটা তার বাবার একদমই অপছন্দ ছিল। আর সেই কারণে প্রত্যেক দিনই প্রতাপকে তার বাবার কাছে কথা শুনতে হয়। তুই কিছু মনে করিস না রে বাবা, তুই তো জানিস তোর বাবা একটু এরকমই। আসলে তোর বাবা তোকে বকাবকি করে যাতে তুই জীবনে কিছু একটা করতে পারিস। তুই যদি তোর বাবার ফ্যাক্টরিতে যাস, ঠিকঠাক মতো কাজকর্ম শিখে নিস, তাহলে কত ভালো হবে বলতো। আমি এই শহরের সবচেয়ে বড় লোকের মেয়ের সঙ্গে তোর বিয়ে দিতে পারবো, তারপর তো তোর জীবনে আর কোনো সমস্যাই থাকবে না। প্রতাপ তার মায়ের কথা শুনে হাসতে শুরু করে। বাহ মা, তুমি তো বিয়ের ক্ষেত্রেও ব্যবসা শুরু করে দিয়েছো দেখছি। ছেলের বিয়ে দেবে সেখানেও টাকা পয়সা হিসাব করছো।
আমার কথা শুনে তোর হাসি পাচ্ছে কেন? আমি কি ভুল কিছু বলেছি? চৌধুরী পরিবারের একমাত্র ছেলের বিয়ে যে কোনো একটা মেয়ের সঙ্গে তো হতে পারে না। আমাদের তো একটা নাম ডাক আছে, একটা স্ট্যান্ডার্ড আছে। তোর বিয়ে আমি ধনী পরিবারের মেয়ের সঙ্গেই দেব। ঠিক আছে মা, তুমি স্বপ্ন দেখো, আমি এখন আসি। আমাকে লাইব্রেরিতে যেতে হবে, খুব দেরি হয়ে যাচ্ছে। আমার বন্ধু আমার জন্য অপেক্ষা করছে সেখানে। এই বলে প্রতাপ সেখান থেকে চলে যায়। প্রতাপ লাইব্রেরিতে গিয়ে পড়াশোনা করে বেশ কিছুটা সময় অতিবাহিত করে। লাইব্রেরি থেকে বেরিয়ে প্রতাপ তার বন্ধু সঞ্জয়ের সঙ্গে একটি কফি শপে চলে যায়। সেখানে যখন তারা দুই বন্ধু গল্প করতে ব্যস্ত ছিল, তখনই হঠাৎ করে প্রতাপ তাদের পাশের টেবিলে বসে থাকা একটি খুবই সুন্দর দেখতে মেয়েকে দেখতে পায়। মেয়েটির নাম ছিল অহনা। অহনা দেখতে এতটাই সুন্দর ছিল যে প্রতাপ চাইলেও তার দিক থেকে চোখ ফেরাতে পারে না। এই মমিতা, ওই ছেলেটা আমাকে এভাবে দেখছে কেন বলতো? দেখ, তখন থেকে একইভাবে হা করে তাকিয়ে আছে। মনে হচ্ছে গিয়ে একটা কানের গোড়ায় চড় মেরে আসি। এই না না, একদমই না। তুই জানিস ছেলেটা কে? চৌধুরী পরিবারের একমাত্র ছেলে। ওর নাম হলো প্রতাপ। ওর বাবা বিরাট বড় ব্যবসায়ী। এত বড় লোকের ছেলে তোকে দেখে ইমপ্রেস হয়ে গেছে মনে হচ্ছে, কিন্তু তুই তো... কোনো কিন্তু নয়, চুপ কর। ছেলেটা এদিকেই আসছে, মনে হচ্ছে আমার সঙ্গে কথা বলতে চাইছে। তুই চুপ করে থাকবি, আমাকে ব্যাপারটা হ্যান্ডেল করতে দে। প্রতাপ সেখানে এসে অহনার সঙ্গে কথা বলে। প্রতাপের সঙ্গে কথা বলে অহনার খুবই ভালো লাগে। পরের দিন তারা দুজনে আবার ওই কফি শপে দেখা করতে যায়। এভাবেই ধীরে ধীরে তাদের বন্ধুত্ব গাঢ় হয়। সময়ের সাথে সাথে প্রতাপ এবং অহনা একে অপরকে পছন্দও করে ফেলে। একদিন প্রতাপ অহনাকে তার পরিবারের ব্যাপারে জিজ্ঞাসা করে। আচ্ছা অহনা, তুমি তো তোমার পরিবারের ব্যাপারে কখনোই কিছু বলনি। এই যেমন তোমার বাবা কি করে, তোমার মা কি করে, বা তোমরা কোথায় থাকো, এইসব। এতদিন পর বুঝি এগুলো জানার ইচ্ছা হলো তোমার? আসলে আমার বাবা মা কেউ নেই, আমি অনাথ। আর আমি... ব্যাস, আর কিচ্ছু বলতে হবে না অহনা। তুমি যা বলেছো আমার জন্য যথেষ্ট। তুমি কখনো নিজেকে অনাথ বলবে না। আমি আর আমার বাবা মা আছে তো তোমার জন্য। আমি আজকেই তোমাকে আমার মায়ের সঙ্গে দেখা করতে নিয়ে যাব, কেমন? এই বলে প্রতাপ অহনাকে তাদের বাড়িতে নিয়ে যায়। মা, এই যে দেখো অহনা, আমি কাকে নিয়ে এসেছি দেখো একবার। আমি অহনার কথা তোমাকে বলেছিলাম না, মনে আছে? হ্যাঁ হ্যাঁ, মনে আছে। মনে থাকবে না কেন? এসো মা, এসো, বসো এখানে। আচ্ছা বলো তো মা, তোমার বাবা মা কি করে? আমার বাবা মা কি করে বলতে, আমার বাবা মা তো বেঁচে নেই। আমার বাবা মা মারা গেছে। আসলে আমার বাবার বিরাট বড় বিজনেস আছে। আমার এক আত্মীয় ওই বিজনেসটা হ্যান্ডেল করে। আর সেই সাথে আসামে আমার বাবার বেশ কয়েকটা বড় বড় চায়ের বাগান আছে। সেই জন্য আমার জীবনে ফাইন্যান্সিয়াল কোনো অসুবিধা নেই। এই শুনে গায়ত্রী দেবী খুবই খুশি হয়। সে মনে মনে ভাবে অহনা নিশ্চয়ই অনেক ধনী। সেই কারণেই সে আর বেশি কিছু না ভেবেই অহনাকে তার ছেলের বউ হিসেবে স্বীকার করে। প্রতাপের মা রামমোহন বাবুর সঙ্গেও এই ব্যাপারে আলোচনা করে। রামমোহন বাবু তাদের বিয়েতে মত প্রদান করে। এভাবেই কিছুদিনের মধ্যেই প্রতাপ এবং অহনার বিয়ে হয়ে যায়। বিয়ের পর প্রতাপ, তোমাকে অফিসে যে কাজগুলো দিয়েছিলাম সেগুলো হয়েছে? কি হলো, কিছু বলছো না কেন? ও, তুমি নিশ্চয়ই কাজগুলো করোনি। তোমার কি এখনো ইচ্ছা করে না যে একবার অফিসে গিয়ে কাজগুলো করি? তোমার দ্বারা কিছুই হবে না দেখছি। সত্যি বলতে বাবা, আমার দ্বারা এসব বিজনেস কিছুই হবে না, বুঝতে পারছো? আমার এসব একদম ভালো লাগে না। তুমি বরং অহনাকে তোমার সঙ্গে নিয়ে যাও। অহনা খুব ট্যালেন্টেড এবং ইন্টেলিজেন্ট একটা মেয়ে। ও খুব সহজেই তোমার যে কোনো কাজ করে দিতে পারবে। হ্যাঁ বাবা, আমার কোনো অসুবিধা নেই। আমি তো আমার বাবার সঙ্গে আগে বিজনেসের কাজ হ্যান্ডেল করতাম, তাই আমার অনেক এক্সপিরিয়েন্স আছে। আমি আপনার বিজনেসের কাজে আপনাকে হেল্প করতে পারবো। এই দেখে রামমোহন বাবু খুবই খুশি হয়। এরকম ভাবেই দেখতে দেখতে বেশ কয়েক মাস কাটে। একদিন হঠাৎ করে রামমোহন বাবু ভীষণ অসুস্থ হয়ে পড়ে। তার পরিবারের লোকজন সঙ্গে সঙ্গে তাকে বড় হাসপাতালে ভর্তি করে। প্যারালাইসিস আক্রান্ত হওয়ার ফলে রামমোহন বাবু শয্যাশায়ী হয়ে পড়ে। তার একটি হাত এবং একটা পা অকেজ হয়ে পড়ে। সে আর কোনোভাবেই অফিসের কাজ করতে পারে না, কিংবা অফিসে যেতেও পারে না। আর সেই কারণেই মোহনবাবুর ব্যবসার সমস্ত দায়িত্ব এসে পড়ে অহনার উপর। অহনা খুবই মন দিয়ে ব্যবসা সামলাতে থাকে। একদিন গায়ত্রী দেবী অহনাকে লুকিয়ে লুকিয়ে কারোর সঙ্গে ফোনে কথা বলতে দেখে ফেলে। তোমরা এত চিন্তা করছো কেন? আমি তো বলছি সব ঠিক হয়ে যাবে। আর আমি কয়েকদিন ওখানে আর যেতে পারবো না। আসলে আমার মনে হচ্ছে আমার শাশুড়ি মা যেন আমার উপর সন্দেহ করছে। আমি কদিন পর আবার তোমাদের সঙ্গে দেখা করতে যাব।
এই দেখে অহনার প্রতি গায়ত্রী দেবীর একটু সন্দেহ হয়। সেই সাথে রামমোহন বাবুর ব্যবসা বড়সড় বিপদের সম্মুখীন হয়। আসলে রামমোহন বাবু তার ব্যবসার উন্নতির জন্য এক বড় অ্যামাউন্টের টাকা লোন নিয়েছিল। সেই লোনের কিস্তির টাকা দীর্ঘদিন ধরে পরিশোধ করতে না পারায় লোন কোম্পানি থেকে বারে বারে রামমোহন বাবুকে নোটিশ পাঠানো হচ্ছিল। এমনকি শেষ পর্যন্ত তার কোম্পানি নিলাম হওয়ার পর্যায়ে নেমে আসে। এই নিয়ে বাড়ির সকলেই খুবই দুশ্চিন্তায় পড়ে। এসব কি হচ্ছে আমাদের সঙ্গে? আমি তো ভেবেছিলাম বৌমা সবকিছু ভালোভাবে সামলে নেবে, এই জন্য আমি খুব নিশ্চিন্তে ছিলাম। আমাদের কোম্পানি যদি নিলাম হয়ে যায় তাহলে কি হবে একবার ভাবতে পারছিস বাবা? বৌমা, তুমি তো বলেছিলে তোমার বাবার এক বড় বিজনেস আছে। তুমি তোমার বাবার বিজনেসের সঙ্গে আমাদের বিজনেসটা যদি সংযুক্ত করতে পারতে তাহলে তো এই বিপদটা থেকে আমরা উদ্ধার হতে পারবো। এই শুনে অহনা যেন খুব ভয় পেয়ে যায়। না মা, এই মুহূর্তে আমি আপাতত এরকম কিছু করতে পারবো না। আমি যদি এরকম কিছু করতে পারতাম তাহলে তো অনেক আগে করে ফেলতাম। কিন্তু কিছুটা হলেও তো তোমার বাবার বিজনেস থেকে আমরা সহায়তা পাবো। লোনের টাকাটা তো আমরা কিছুটা হলেও শোধ করতে পারবো। আমাদের কোম্পানিটা তাহলে আর নিলাম হবে না, আর আমরা বেঁচে যাব। অহনা তার শাশুড়ি মাকে নানান রকমের বাহানা দিতে থাকে। প্রতাপ এবং তার মা কিছুতেই বুঝতে পারে না অহনা এরকম কেন করছে। এরকম ভাবে আরো 2-1 দিন কাটে। একদিন যখন অহনা বাড়ি থেকে একা একা বেরিয়ে পড়ে তখনই গায়ত্রী দেবী তার পিছু করা শুরু করে। গায়ত্রী দেবী দেখে অহনা মালঞ্চ বস্তির একটা ছোট্ট ভাঙাচোরা ঘরের মধ্যে প্রবেশ করছে। এই দেখে গায়ত্রী দেবী খুবই অবাক হয়। গায়ত্রী দেবী ওই ঘরের জানালার কাছে গিয়ে দাঁড়িয়ে পড়ে। বাবা, মা, আমি এসে গেছি। বাবা, আমি তোমার জন্য ওষুধ কিনে এনেছি। মা, তুমি একদম চিন্তা করবে না। এই নাও, কিছু টাকা রাখো। আর মা, আমি এখন যখন তখন আসতে পারবো না। আসলে আমার শাশুড়ি মা আমার উপর খুব সন্দেহ করছে। আসলে অহনা এতদিন প্রতাপ এবং তার পরিবারকে মিথ্যা কথা বলে এসেছে। অহনার বাবা মা খুব গরিব ছিল। তারা মালঞ্চ বস্তির ছোট্ট একটা ভাঙাচোরা ঘরেই থাকতো। প্রথম দিন প্রতাপকে দেখে অহনা তাকে পছন্দ করে ফেলেছিল। আর প্রতাপকে বিয়ে করার জন্যই অহনা তার মিথ্যা পরিচয় দিয়েছিল। কিন্তু সে প্রতাপকে মিথ্যা কথা বললেও প্রতাপ এবং তার পরিবারকে অহনা খুবই ভালোবাসতো। অহনা কখনোই তার পরিবারের খারাপ চায়নি। অহনার ব্যাপারে আসল সত্য জানার পর গায়ত্রী দেবী প্রচন্ড রেগে যায়। কিন্তু গায়ত্রী দেবী সেই মুহূর্তে কিছু না বলে সোজা সেখান থেকে বাড়িতে চলে যায়। সে প্রতাপ এবং তার বাবাকেও সব সত্যি কথা বলে। কিছুক্ষণ পরেই অহনা একটা মিষ্টির প্যাকেট নিয়ে বাড়িতে ফিরে আসে। তুমি এই মিষ্টির প্যাকেটটা কেন নিয়ে এসেছো? আমাদেরকে ধ্বংস করে আবার আমাদেরকে মিষ্টি খাওয়াতে এসেছো? তুমি আমাকেও মিথ্যা বলেছো অহনা। তুমি আমাকে অন্তত নিজের ব্যাপারে সব সত্যি কথা বলতে পারতে। তুমি তো খুব ভালো করেই জানো আমি টাকা পয়সা দিয়ে মানুষকে বিচার করি না, কিন্তু তুমি তো আমাকে ধোকা দিয়েছো। অহনা খুব ভালো মতোই বুঝতে পারে প্রতাপ এবং তার পরিবার তার ব্যাপারে সমস্ত কিছু জেনে গেছে। তুমি সব ইচ্ছা করেই করেছো, তাই না? আমাদের টাকা পয়সা সম্পত্তির লোভে তুমি প্রতাপকে বিয়ে করেছো যাতে তুমি আমাদেরকে ধ্বংস করে দিতে পারো। ধ্বংস করে দিতে পারো মানে? অলরেডি ধ্বংস করে দিয়েছো। এই মেয়েটার জন্য আমার কোম্পানির আজকে এই দশা। এই মেয়েটা খুব চালাকি করেছে আমার সঙ্গে। যাও, চলে যাও এখান থেকে। এই বাড়িতে তোমার কোনো জায়গা নেই। না বাবা, আপনি ভুল ভাবছেন। আমি এরকম কিছুই করিনি। আমি তো আপনার কোম্পানির উন্নতির জন্য দিন-রাত পরিশ্রম করেছি, বিশ্বাস করুন। তোমার কোনো কথা শুনতে চাই না আমরা। এই মুহূর্তে তুমি এখান থেকে বেরিয়ে যাও, না হলে কিন্তু ঘাড় ধাক্কা দিয়ে বাইরে বের করে দেব। তোমার জায়গা ওই নোংরা বস্তির ছোট্ট ভাঙাচোরা ঘরে, এখানে নয়। অহনা আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। প্রতাপ এবং তার পরিবার খুবই দুঃখিত হয়ে পড়ে। কিন্তু পরের দিন সকালবেলা এমন কিছু ঘটে যেটা কেউ কখনো আশাও করেনি। রামমোহন বাবু যেই কোম্পানি থেকে লোন নিয়েছিল সেই কোম্পানির সঙ্গে সংযুক্ত এক ব্যক্তি তাদের বাড়িতে আসে। এই নিন স্যার আপনার লোনের এনওসি। এনওসি? এটা কিভাবে সম্ভব হলো? কেন, অহনা ম্যাডাম আপনাকে কিছু বলেনি? অহনা ম্যাডাম তো এই শহরের অনেক বড় বিজনেস কোম্পানি ড্রিম প্লাজার সঙ্গে একটা অনেক বড় ডিল করেছেন। সেই কোম্পানির তরফ থেকে অ্যাডভান্স পেমেন্ট আপনাদেরকে ডিরেক্ট পাঠিয়ে দেওয়া হয়েছে। আপনার আর কোনো অ্যামাউন্টই পেন্ডিং রইল না। আপনারা এবার পুরোপুরি চিন্তামুক্ত। এই বলে লোকটি সেখান থেকে চলে যায়। রামমোহন বাবুর কোম্পানির ম্যানেজার হরিপদ বাবু তাকে সেই মুহূর্তেই ফোন করে। হ্যালো স্যার, অহনা ম্যাডাম কোথায়? আমি অনেকক্ষণ থেকে ম্যাডামের সঙ্গে কানেক্ট হওয়ার চেষ্টা করছি, কিন্তু ম্যাডামের ফোন সুইচ অফ আছে। ম্যাডামের সঙ্গে কিছু দরকারি কথা ছিল আর কি। তোমার যা বলার তুমি আমাকে বলো। স্যার, আসলে ম্যাডাম ড্রিম প্লাজা কোম্পানিতে 2টা কনসাইনমেন্ট পাঠিয়েছিল। ওনারা আমাদের প্রোডাক্ট খুব পছন্দ করেছেন এবং আমাদেরকে আরো নতুন প্রোডাক্টের অর্ডারও দিয়েছেন। এগুলো সবই অহনা ম্যাডামের জন্যই পসিবল হয়েছে। এগুলো শুধুমাত্র অহনা ম্যাডামেরই পরিশ্রমের ফল। তা না হলে আমাদের কোম্পানির যে অবস্থা হয়েছিল, অহনা ম্যাডাম না থাকলে আমরা আর কখনোই উঠে দাঁড়াতে পারতাম না।
ফোন রেখে রামমোহন বাবু খুবই কাঁদতে থাকে। সে তার পরিবারকে সব কথা বলে। তারা বুঝতে পারে অহনা কখনোই তাদের খারাপ চায়নি। অহনা গরিব হলেও তার মধ্যে যে প্রতিভা শক্তি ছিল সেটা চিনতে তারা ভুল করেছিল। তখনই প্রতাপ এবং তার পরিবার অহনাদের বাড়িতে চলে যায়। তারা সবাই সসম্মানে অহনাকে বাড়িতে নিয়ে যেতে চায়। অহনা এই শুনে খুবই খুশি হয়। শুধু তাই নয়, তারা অহনার বাবা মাকেও নিজেদের সঙ্গে নিয়ে যায়। এভাবেই তারা সবাই মিলে হাসি খুশি বসবাস করতে থাকে। আর অহনার পরিশ্রমে রামমোহন বাবুর ব্যবসা আরো উন্নততর হতে থাকে।